হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া। ওয়ান্স अगेन দিস ইজ গৌরব চক্রবর্তী। 26 তারিখে একটা খবর আছে যেখানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভ্লাদিমির পুতিনকে বলে দ্যাট পুতিন হ্যাজ গন ক্রেজি। হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট, আমেরিকার মতন প্রেসিডেন্ট দেশের, সে যদি আরেকটা পাওয়ারফুল দেশের প্রেসিডেন্টকে বলে যে সে পুরো পাগল হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে। তো জিও পলিটিক্সে এখন অনেক কিছু পাল্টাচ্ছে। আপনারা অবশ্যই এর আগের আমার প্রতিবেদনে দেখে নিয়েছেন যে রাশিয়া কেমন করে আপনার ইউক্রেনের ওপরে ম্যাসিভ স্ট্রাইক করে, অলমোস্ট 372 এর কাছাকাছি আপনার মিসাইলস এবং ড্রোনস দিয়ে অ্যাটাক করে, যাতে ইউক্রেনের বিশাল ক্ষতি হয়, কিবেরও প্রচুর ক্ষতি হয়। এবার প্রশ্নটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই যে উক্তিটা দিয়েছে ভ্লাদিমির পুতিনের বিষয়ে, এটা এতদিন পর কেন দিল? কারণ আপনি সবাই জানেন যে ট্রাম্প আর পুতিনের মধ্যে সম্পর্ক ভালো, এটা আমি বলেছি এবং সবাই বলে, কারণ অ্যাক্টগুলো তো ওরকমই দেখা যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুতিন হয়তো ট্রাম্পেরও কথা শুনছে না। এই জিনিসটা আপনার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে ধীরে ধীরে। তো সেই কারণেই আপনার হচ্ছে এই উক্তিটা রেখেছেন। ঠিক আছে, তো চলুন খবরটা একবার দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন, এটা দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। যেখানে বলছে গন অ্যাবসলিউটলি ক্রেজি। এবার একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এরকম ধরনের ওয়ার্ড ব্যবহার করে, সেটা একটা বড় সড়ো কিছুর ইঙ্গিতই দেয়। ডোনাল্ড ট্রাম্প স্ল্যামস পুতিন মানে এটা বলে আপনার হচ্ছে পুতিনকে আপনার থাপ্পড় তো অরিজিনালি মারেনি, আপনার স্ল্যামস ইন সেন্স অফ এটা হচ্ছে একটা মানে কী বলবো, সিম্বলিক একটা কথা বলেছে এইখানটার মধ্যে। আর নিউ স্যাংশনস অন রাশিয়া, নতুন স্যাংশনের কথাও ওর উঠছে। তো এটা হলো টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি দিয়ে দেবো, চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এবার এই প্রতিবেদনটাতে কী কী ইম্পর্টেন্ট টার্মসগুলো আছে সেগুলো আমি বলে দিই। ফার্স্টে হচ্ছে স্ট্রং কন্ডেমিনেশন অন পুতিন, যেখানে আমি বললাম যে উনি বলেছেন যে এই ধরনের আপনার হচ্ছে অ্যাটাক করে ভালো করেনি। ভ্লাদিমির পুতিন যেটা করছে সেটা একদম ভালো না। ওনার একটা ভিডিও দেখছিলাম যেখানে উনি বলছিলেন নো আই অ্যাম নট লাইকিং দিস। দেখুন, উনি যখনই কিছু একটা বলেন তার পেছনে একটা কোনো লজিক থাকে, যে কোনো রাষ্ট্রপ্রধান যখন বলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই কোনো কথা বলে, আমি না সত্যি কথা বলছি, জানি না কোনো ওনার এই ট্রাম্পটাতে আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, পরেরটাতে বলছে ট্রাম্পের ক্রিটিসিজম অন জেলেন্সকিকেও ক্রিটিসাইজ করেছে যে কেন এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কেন আমাদের কথা মানছে না। তো এই বিষয় এবার ওনার কথা মানা মানে হচ্ছে আপনার হচ্ছে ইউক্রেনের যেটুকুনি অংশ আছে রাশিয়ার কাছে সেগুলোই সব ভুলে যাওয়া, ওদের সম্পূর্ণ কথা মেনে নেওয়া, আর কিছু সেরকম নাই পাওয়া। তো এই কথাটা মানছে না যে জেলেন্সকি, তার পেছনে লজিক পুরোপুরিই আছে। এর মধ্যে আপনাকে বুঝতে হবে রাশিয়া হচ্ছে অ্যাগ্রেসর এবং হচ্ছে ইউক্রেন হচ্ছে আপনার ডিফেন্ডার। তো অবভিয়াসলি যে ডিফেন্ডার সে নিজের দেশের অংশ যেটুকুনি উনি খইয়ে ফেলেছে সেগুলোকে পাওয়ার চেষ্টা তো করবেই। আচ্ছা, ক্রেমলিন রিয়াকশন টু দ্য ট্রাম্প কমেন্টস। ক্রেমলিনের কী রিয়াকশন আছে? ক্রেমলিন হচ্ছে আপনার রাশিয়ার রাজধানী, তো সেটার কী রিয়াকশন এসছে? দ্য ক্রেমলিন সাজেস্টেড টু দ্য ট্রাম্পস কমেন্টস মাইট বি ডিউ টু ইমোশনাল ওভারলোড। কি বলছে যে ট্রাম্প এই যে কমেন্টটা দিয়েছে এটা ইমোশনাল হয়ে দিয়েছে, মানে ক্রেমলিন এই বিষয়টাকে একটুখানি হালকাভাবেই করে এটার আপনার রিটালিয়েশনটা দিয়েছে ওয়ার্ডে, ইমোশনাল ওভারলোড, মানে ইমোশনাল হয়ে এই কথাটা বলেছে। বাট অলসো থ্যাঙ্কড হিম ফর হেল্পিং এবং হেল্প নেগোসিয়েশনের জন্য ট্রাম্পকেও থ্যাংক ইউ জানিয়েছে। তো আপনি বুঝতে পারছেন যে ক্রেমলিন এই ট্রাম্পের এই রিয়াকশনটার উপরে সেরকম বেশি কিছু আপনার কমেন্ট রাখছেন না। বলেছে ইমোশনাল ওভারলোড, মানে ইমোশন হয়ে এই কথাটা বলেছেন এবং আপনার হচ্ছে থ্যাঙ্কও করেছেন ফর দ্য পিস নেগোসিয়েশনটা শুরু করানোর জন্য। আচ্ছা, রাশিয়াস কন্টিনিউড রিলায়েন্স অন দ্য ব্রুট ফোর্স। কি বলছে? পুতিন ডিসিশন টু আনলিশ দ্য ম্যাসিভ এরিয়াল স্ট্রাইক is seen as a show of force and sign of Russia's reliance on brute tactics. বলছে রাশিয়া এখনও রিলায়েন্স করছে কিসের ওপরে? রিলায়েন্স করছে এখনও ব্রুট ফোর্স, মানে হচ্ছে খুব ঘাতক একটা বা সাংঘাতিক একটা ফোর্স দিয়ে ইউক্রেনের ওপরে যে অ্যাটাক করছে এই জিনিসটার উপরে এখনও রিলায়েন্স করছে, মানে ও পিস করতে চাইছে না। এইটাই এই প্রতিবেদনটা থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, ডিবেট অন পুতিনস স্যানিটি। পুতিনের যে কথাটা বলেছে তার উপরে ডিবেট হচ্ছে বিভিন্ন জায়গায়। ট্রাম্পস ক্রেজি ডায়লগ অফ পুতিন আপনার হচ্ছে ফিউজ দ্য ডিবেট ইন ওয়াশিংটন অ্যান্ড ইউরোপিয়ান ক্যাপিটালস
আপনার কি বলছে যে এই যে ক্রেজি ওয়ার্ডটা বলেছে, এর উপরে বিভিন্ন জায়গায় ডিবেট হচ্ছে যে এরকম একটা রাষ্ট্রীয় আপনার রাষ্ট্রপ্রধানকে অন্য রাষ্ট্রপ্রধান ক্রেজি বলছে। তো যাই হোক, এই নিয়ে তো ডিবেট হবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই হলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আর তো ইউক্রেনিয়ান পার্সপেক্টিভ অন দ্য এক্সটার্নাল ইন্টারফারেন্স, আচ্ছা ইউক্রেনের পার্সপেক্টিভ কী আছে এটার মধ্যে? এখানে বলছি ইউক্রেনিয়ান ফিল দ্যাট আমেরিকান অ্যান্ড রাশিয়া আর প্লেয়িং আ ডার্টি অ্যান্ড ব্লাডি গেম। কী বলছে এখানে ইউক্রেনের যে পার্সপেক্টিভটা, সেখানে বলছে হচ্ছে রাশিয়া এবং আপনার হচ্ছে আমেরিকা একটা ডার্টি গেম খেলছে, এখানে ইউক্রেন বলছে, ইউক্রেনকে জাস্ট একটা প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে। দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমারও তাই মনে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমেরিকা রাশিয়াকে প্রথমে কিছু বলে না, তারপরে আমেরিকা যখন রাশিয়াকে বলছে তখন রাশিয়া সেই বিষয়ে বেশি কিছু বলছে না। তো এখানে একটা কি ডার্টি পলিটিক্স হচ্ছে, সেটা ইউক্রেন আপনার হলে হচ্ছে সন্দেহ করছে, যেটা আমারও কিছু অংশে মনে হয়। বাদ বাকি তো সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। আপনার হলো হচ্ছে রিলায়েন্স অন রাশিয়ান ইকোনমি, দ্য রাশিয়ান ইকোনমি হ্যাজ শোন দ্য সারপ্রাইজিং রিলায়েন্স উইথ অয়েল রিজার্ভস অ্যান্ড স্টেবিলাইজিং দ্য ডিসপাইট স্যাংশনস। রাশিয়া যে ইকোনমি সেটা অয়েলের ওপরে সম্পূর্ণভাবে নির্ভর করে, এবং স্যাংশনস যদি আসে তা সত্ত্বেও রাশিয়া আমার মনে হয় বেরিয়ে যাবে। কারণ আপনি জানেন যে এর আগেও স্যাংশন লেগেছিল রাশিয়ার উপরে। সে কী করলো? সে চায়নাকে অয়েল দিচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় অয়েল চলে যাচ্ছে, ইরানকে অয়েল দিচ্ছে, ইন্ডিয়াও তো অয়েল কিনেছিল আপনার রাশিয়া থেকে। ইন্ডিয়াও কিন্তু আপনার রাশিয়া থেকে বিভিন্ন রকমের অয়েল এবং গ্যাস পারচেস করেছিল এবং করেও। আচ্ছা, তারপরে সেরকম কিছু নেই আর। আচ্ছা, এই লাস্ট পয়েন্টটা, আনওয়েভিং ইউক্রেনিয়ান রিজলভ, ইউক্রেন লিডার্স সি নো এভিডেন্স দ্যাট দ্য পুতিন ইজ রেডি টু স্টপ। এখানে বলছি ইউক্রেনিয়ান লিডার বলছে আমরা কোনো এখনও অবধি প্রমাণ পাচ্ছি না যে পুতিন এখনও এই যুদ্ধটাকে থামাতে ইচ্ছুক আছে। দেখুন পুতিন যে থামাবে না যুদ্ধ সেটা বোঝাই যাচ্ছে, কারণ অলমোস্ট আপনার 2022 সাল থেকে 2025-এর মিড হয়ে গেল, এখনও অবধি যুদ্ধ থামার প্রশ্ন নিচ্ছে না। তো এটাকে থামানো ওরা মুডে নেই, সেটা তো বোঝাই যাচ্ছে। প্লাস আপনার রাশিয়া এই কথাটাও বলেছিল যে আমরা এই যুদ্ধটাকে প্রায় 20 বছর অবধিও ড্র্যাগ করতে পারি। তো এই ছিল হচ্ছে আপনার এই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো। এবার বিষয়টা হলো হচ্ছে এটা কেন হচ্ছে। দেখুন এখন আমার মনে হচ্ছে রাশিয়া যেটা করার চেষ্টা করছে বা রুশ যেটা করার চেষ্টা করছে সেটা হলো হচ্ছে ইউক্রেনে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওকে ড্যামেজ করে দেওয়া, ঠিক আছে ইউক্রেন। কারণ ইউক্রেন এখনও অবধি আপনার যুদ্ধতে কিন্তু থামছে না, এবং রাশিয়া ইকোনমি যতই ওরা বলুক কিন্তু ডিস্টারবেন্স তো হয়েছে, ওরা অবশ্যই আপনার এই জিনিসটাকে ওভারফ্লো করতে পারছে আস্তে আস্তে, বাট ডিস্টারবেন্স হচ্ছে। এবার অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা এই যুদ্ধটাকে শেষ করতে চায়, তার জন্য ইউক্রেনকে ড্যামেজ করার চেষ্টা করছে, এবং ইউএসএ সেই বিষয়ে সেরকম কিছু করছে না, সেটাও দেখাই যাচ্ছে। শুধু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে না হ্যাজ গন ক্রেজি, ট্রাম্প তো এরকম কথা বলতেই থাকে। তো সেই বিষয়ে যে ভ্লাদিমির পুতিন বেশি কিছু ভাবছে না সেটা তো ক্লিয়ার। এবার বিষয়টা হলো যে এই যুদ্ধ কী হতে চলেছে, কী হতে পারে। দেখুন পৃথিবীতে আনস্টেবিলিটি এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আপনি যদি ইউক্রেন রাশিয়া ওয়ার দেখুন, বা এদিকে আপনার হলো হচ্ছে ইসরায়েল এবং হামাস, বা আপনার হলো হচ্ছে ইসরায়েল হামাস আর ইরানের ওয়ার দেখুন, আর যদি আমাদের এই দিকটা এশিয়ার এই দিকটায় চলে আসেন তাহলে হলো হচ্ছে এই ইন্ডিয়া আর পাকিস্তানের যেই মাঝখানে আপনার কনফ্লিক্টটা শুরু হয়েছিল, এখন তো অবশ্যই অনেকটা আপনার সিজফায়ার হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, মানে ইন সেন্স অফ হাফ ঠিকঠাক, এবং সিজফায়ার চলে। সিজফায়ার মানে কিন্তু যুদ্ধ থেমে যাওয়া না, যুদ্ধ বিরতি। তো ইন সেন্স অফ সিজফায়ার হয়ে গেছে। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়ার পয়েন্ট ফ্ল্যাশ পয়েন্ট দেখা যাচ্ছে, এবং পৃথিবী একটা আনস্টেবল জোনের মধ্যে ধীরে ধীরে চলে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আনস্টেবিলিটি আছে। তো এর মধ্যে সবথেকে বড়োটা হলো হচ্ছে ইউক্রেন রাশিয়া, এবং তার মধ্যে আমেরিকা এইটা বলছে। এবার বিষয়টা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এটা কি জাস্ট ডার্টি পলিটিক্সের জন্য যাতে পুতিনকে বলতে হয় তাই বলছি এইরকম বিষয়, নাকি সত্যিও এই কথাটা বলেছে সেটা তো বোঝা এই মুহূর্তে মুশকিল। আমার যতদূর মনে হয় হ্যাঁ এটা ডার্টি পলিটিক্সের জন্যই বলেছে, পুতিনকে বলেছে হয়তো যাও গিয়ে আক্রমণ করো, আমি তো পেছন থেকে বলবোই, তোমার তো ব্যাকিং আছে। তো এইটা হতে পারে। এবার যদি এটা না হয়ে থাকে এবং সত্যি যদি উনি মানে পুতিনের ওপরে রাগ করে থাকেন বা ওনাকে পছন্দ না করছেন ওনার এই অ্যাক্টটাকে, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। ইন সেন্স অফ হয়তো দেখা গেল ইন ফিউচার রাশিয়ার উপরে কিছু স্যাংশনস লাগিয়ে দিল। দেখুন আমি সবসময় ওয়ারের ক্ষেত্রে এক কথাই বলি যে যেটা আমি এখনও পার্সোনালি মনে করি যে দুটো নিউক্লিয়ার নেশনের মধ্যে 1-to-1 কনফ্লিক্ট কখনো হবে না, সেইটা ওয়ার হয় না, সেইটা হবে হচ্ছে মাস ডিস্ট্রাকশন, মানে সব শেষ হয়ে যাবে। অবভিয়াসলি যদি আপনি লড়তে থাকেন তো একটা সময় পরে দেখা গেলো একটা পার্টি হারতে থাকবে, তার কাছে নিউক্লিয়ার বোম যদি থাকে সে তো থই না বলবে যে আমি চুপ করে থাকবো, চলো আমি যখন মরছি তোমাকেও শেষ করে মরবো। তো এই মেন্টালিটিটা যদি সেই দেশের থাকে তো
ওই দেশও ছাড়বে না, সেই দেশ আবার সেই দেশটাকে আক্রমণ করবে। তো একটা মাস ডিস্ট্রাকশন হয়, সেটা যুদ্ধ হয় না। এখন ট্রেডিশনাল ওয়ারের সময় পাল্টে গেছে, লোকে ট্যাঙ্কের আগে এখন ড্রোনস ব্যবহার করছে। আপনি অবশ্যই আমাদের যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্টেশনটা হয়েছিল সেখানে দেখেছেন প্রচুর ড্রোন ব্যবহার হয়েছে। তো ইন ফিউচার যখনই এই বিষয়ে কোনো খবর পাবো আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আপাতত পরিস্থিতি আউট অফ কন্ট্রোল না হলেও বাজের দিকে যাচ্ছে। ইউক্রেন রাশিয়ার মধ্যে দেখা যাক কী হয়। রাশিয়া থামার নয়, রাশিয়ার প্ল্যান আমি এখনও বলেছি, পুতিন গ্রেটার রাশিয়াটা যেটা ছিল সোভিয়েত ইউনিয়নের সময় সেইটাকে আপনার করার প্ল্যানেই আছে। তো সেইটাকে অ্যাচিভ করার জন্য পুতিন কত দূর যেতে পারে, ইউরোপের আপনার হলো হচ্ছে কোন কোন পার্টটার ওপরে পুতিনের নজর সেটা তো বোঝাই যাচ্ছে। সোভিয়েত এরাতে যা যা ছিল সেই পার্টটার ওপর, এবং সেইটা যদি করতে হয় তাহলে পুতিনকে অনেক কিছু করতে হবে, অনেক দেশের ল ভাঙতে হবে, দেশকে ডাইরেক্টলি ফোর্স করে নিজেদের মধ্যে মেলাতে হবে, যেটা একটা মেজর কনফ্লিক্টের সৃষ্টি করতে পারে। তো আজকের প্রতিবেদন এইটুকুনি ছিল। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী। হ্যাভ আ নাইস ডে।